অ্যানালাইসিস মেডিকেল ভর্তি পরীক্ষায় এমন একটা টার্ম যে যত ভালো করে অ্যানালাইসিস করবে সে তত বেশি প্রশ্ন কমন পাবে পরীক্ষায়, তত বেশি নাম্বার পাবে এবং তত কম সময়ে সে পুরা সিলেবাসটা কমপ্লিট করতে পারবে, তত কম সময় লাগবে তার রিভাইজ দিতে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, অ্যানালাইসিস করে পড়লেই যে 90% কমন পাওয়া যায়, এটা আজকের ভিডিওতে আমি তোমাকে একটা প্রুফ দিব যে 2025-26 সালে আমরা আমাদের যে পিসিবি ব্যাচটা ছিল সেই পিসিবি ব্যাচে আমরা সবসময় বলছিলাম যে আমরা একটা অ্যানালাইটিক্যাল ক্লাস দেই, ক্লাসগুলো খুব অ্যানালাইসিস করে আমি নেই। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 আওয়ার এবং আমরা গত বছর লাস্ট ফাইট যে রিভিশন ব্যাচটা এনেছিলাম, লাস্ট এক মাসে আমরা একটা টার্গেট নিয়েছিলাম যে এক মাসের মধ্যে আমাদের পিসিবি এর 70 মার্কের একটা ফুল প্রিপারেশন এবং রিভিশন আমরা কমপ্লিট করব। সেখানেও ম্যাক্সিমাম ক্লাস ডিউরেশন ছিল 1.5 আওয়ার। সেটা ছিল হচ্ছে আমাদের উদ্ভিদ সাহিত্যতে। উদ্ভিদ সাহিত্য থেকে যে কটা প্রশ্ন কম আসছে পরীক্ষায় সবগুলাই ক্লাস থেকে আসছিল। অ্যান্ড আমরা এইবার পিসিবি যে ক্লাসগুলো সেটা আরো ইফেক্টিভ করে নিছি, আর একটু অ্যানালাইসিস করে, মানে একটা ক্লাস নেওয়ার আগে আমাদের ঘন্টার পর ঘন্টা অ্যানালাইসিস করে দেন আমি ক্লাসটা প্রোভাইড করছি। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, অনুশীলনী অ্যানালাইসিস, সম্ভাব্য প্রশ্ন অ্যানালাইসিস সবকিছু করে যে এই জায়গা থেকে কি কি প্রশ্ন আসতে পারে এই জিনিসটা আমি চাই তোমরা নিজেরা করো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির অ্যানালাইসিস যে যত বেশি ভালো করে করতে পারবে সে তত কম সময়ে মেডিকেল প্রিপারেশনটা গুছায় নিতে পারবে। আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা, আমরা শেষ মুহূর্তে এসে সিলেবাসই কমপ্লিট করতে পারি না। তুমি সিলেবাস কমপ্লিট করবা নাকি কোচিং এ পরীক্ষা দিবা নাকি নিজের গ্যাপ ফিল আপ করবা, কোনটা? সো যার অ্যানালাইসিস যত ভালো সে কম সময়ে বেশি পড়াটা কভার করতে পারে। দ্যাটস ওয়াই তার সিলেবাসটা আগে শেষ হয়। যখন সিলেবাসটা আগে শেষ হবে তখন অটোমেটিকলি সে রিভিশন দেওয়ার জন্য এনাফ টাইম পাবে। এবং শুধু তাই না, অ্যানালাইসিসটা রিভিশনের সময় যদি সে একটু ভালোভাবে অ্যানালাইটিক্যাল ওয়েতে রিভাইজ দিতে পারে এবং তুমি যদি পারো তাহলে বললাম তুমি রিভিশনও কয়েকবার দিতে পারবা এবং 100% গ্যারান্টি যে সেখান থেকে তুমি কোশ্চেন কমন ফেলাই দিয়ে আসতে পারবা। পিসিবিতে এইটা 90%-এর উপরে ফেলানো সম্ভব। 70টা প্রশ্নে তুমি অনায়াসে 64-65টা তুমি কমন পেতে পারো। এখন আমি চাই এই অ্যানালাইসিসটা তোমরা নিজেরা করো, প্রশ্ন ব্যাংক ঘাটো, অনুশীলনী ঘেটে একটা অধ্যায়ের কোন কোন জায়গাটা আসলে তোমার পড়তে হবে প্রত্যেকটা লাইন পড়তে যায় না, সব টপিক পড়তে যায় না। সব টপিক প্রথমে যখন পড়তেছো রিডিং পড়ো, কিন্তু কোন জায়গাটা তোমার ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এবং আসতে পারে বা সামনে আসবে এবং কোথায় আসলে আমরা ধরা খাই, এই জায়গাগুলা পড়ার সময় মাথায় নিয়ে পড়তে হবে। যাদের অ্যানালাইসিসের সমস্যা বা যারা অ্যানালাইসিস করতে পারতেছো না, আমরা সেটা তাদের জন্য আসলে ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন হচ্ছে পিসিবি ব্যাচ। পিসিবি কম্প্যাক্ট মেডিকেল ব্যাচটা হইতেছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির একদম ফুল প্যাকেজ, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা ক্লাস ভাগ করে দিছি 1 ঘন্টা করে। জাস্ট তুমি যদি 2x বা 1.5x দিয়েও করো, তোমার অনায়াসে তুমি প্রতিদিন একটা করে অধ্যায় কমপ্লিট করতে পারবা, অনায়াসে। এবং শুধু তাই না, প্রত্যেকটা ক্লাসের সময় আমি বলেও দিতেছি যে এখান থেকে এই অধ্যায়ের অ্যানালাইসিসটা কি এবং তুমি কিভাবে পড়বা, তোমার পড়ার অ্যাপ্রোচটা কি হবে। সো যারা নিজেরা করতে পারো অ্যানালাইসিস, সেটা সবচেয়ে ভালো হয়। আমাদের একটা অ্যানালাইসিস সিরিজও দ্রুতই আসবে, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আমরা ফুল অ্যানালাইসিস করে দিব। তোমরা একটা সাজেশন শিটও পাবা, বাট এটা তোমরা করতে পারা বা একটা স্টুডেন্ট নিজে করতে পারা সবচেয়ে বেটার। বাট যারা পারো না তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে পিসিবি। অনলি 2500 টাকায় তুমি পেয়ে যাবা। কমেন্ট পিন করা কমেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করলেই হবে। সো চলো আসলে তোমাকে অ্যানালাইসিসের যে ক্ষমতাটা সেটা একটু দেখাই, যে কম্প্যাক্ট ওয়েতে পড়া, কম সময়ে পড়া এবং সর্বোচ্চ পরিমাণ কমন পাওয়া। সে হচ্ছে এরিথ্রোপয়েটিন। কে তৈরি করে? বৃক্ক। আমরা জানি এটা এরিথ্রোপোয়েসিস করে। এই একটা কারণ, খুবই গুরুত্বপূর্ণ কথা। দেখো, অ্যাকিউট কিডনি ফেইলিওর, ধরো কোনো কারণে একটা মানুষের হঠাৎ করে কিডনি ফেল করছে, তখন তার অ্যানিমিয়া দেখা যাবে। কারণ কি? এরিথ্রোপয়েটিন তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে, আরবিসির সংখ্যা কমে যাবে। এটা অ্যাকিউট কিডনি ফেইলিওর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তুমি যত নালী আর থলি, জরায়ু বললাম একটা থলি, সেগুলি হচ্ছে অরৈচ্ছিক, বাকি সব ঐচ্ছিক। মধ্যচ্ছদা ঐচ্ছিক, গলবিল ঐচ্ছিক। দেখো তো, মধ্যচ্ছদা ঐচ্ছিক, গলবিল ঐচ্ছিক, ইন্টারকোস্টাল স্থান ঐচ্ছিক, পেট ঐচ্ছিক, চোয়াল ঐচ্ছিক, চক্ষু ঐচ্ছিক। আমি কি বলছি? অনৈচ্ছিক মানে হইতেছে নালী আর কি থলি। জরায়ু তো একটা থলির মতো গঠন, তাই না? হাসপাতাল আকৃতি গঠন, সো এটাও তো থলি। বাস, কাহিনী শেষ। আমরা শুধুমাত্র ফিটাস থেকে মাথায় মনে রাখবো, আর কিচ্ছু মনে রাখবো না, বাকি সব মাথা থেকে ফিটাস যায়। যেরকম কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়ার অন্যান্য বর্জ্য পদার্থ, বাকি যা আছে সব মাথা থেকে ফিটাসে যায়। তোমাকে যদি বলা হয় কোন একটা ভাইরাস, রুবেলা ভাইরাস, এটা
মাথা থেকে ফিটাসে যাবে না ফিটাস থেকে মাথা, 100% মাথা থেকে ফিটাসে যাবে। একটা কথা আছে কুসুমথলি বা ইয়ক স্যাক, তো এইটা কুসুমথলি হচ্ছে স্টেম কোষের উৎস হিসেবে কাজ করে। বাস এখন একটা কথা আমাদের লাগবে, দ্যাটস দ্য থিং। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতেছে, প্রধান নিয়ন্ত্রণ করবে একটা এনজাইম, অ্যালোস্টেরিক এনজাইম ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ, এই ফসফোফ্রুক্টোকাইনেজটা হচ্ছে গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রক। কি বলছি? ফসফোফ্রুক্টোকাইনেজ হচ্ছে গ্লাইকোলাইসিসের কি নিয়ন্ত্রক। ত্বকের নিচে কয়েক সারি কোষ থাকে, এরকম কয়েক সারি কোষ থাকে, তখন এই যাকে বলা হয় অধোত্বক। আর ওই যে এইটা ধরো পেরিসাইকেল স্তর, এটা কি পেরিসাইকেল স্তর? পেরিসাইকেল স্তরে যখন উপরে যখন আরেকটা স্তর থাকে তখন সেটাকে বলা হয় অন্তত্বক। বুঝছো? ভালো করছো, না বুঝলেও সমস্যা নেই। প্রশ্ন হইতেছে অধোত্বক কোথায় থাকে কোথায় থাকে না। অধোত্বক মনে রাখবা কান্ধে থাকে, কান্ধে। কি বলছি? কোথায় থাকে? কান্ধে থাকে। কান্ধে মানে হইতেছে কাণ্ডে থাকে, কাণ্ডে থাকে। যেটা কাণ্ডে থাকে সেটা কি থাকবে না? মূলে থাকে না, মূলে থাকে না। খুব ইজি। যে ফেসিয়াল স্নায়ুর 1 নম্বর কাজ হচ্ছে স্বাদ গ্রহণ করা, 2 নম্বর কাজ হচ্ছে মুখের অভিব্যক্তি প্রকাশ করা, আর গ্রীবা পেশি মানে গ্রীবা মানে ঘাড় সঞ্চালন নিয়ন্ত্রণ করে। এইটা আমি এখানে দাগাই নেই বললাম, কেন দাগাই নেই সেটা আমি তোমাকে ব্যাখ্যা দিব একটু পরে। তাহলে 1 নম্বর কথা হইতেছে আমাদের স্বাদ গ্রহণ। সবাই স্বাদ গ্রহণ করবে ভাই, হাইপোগ্লোসাস স্নায়ু যদি জিহ্বাতে আসে সে স্বাদ গ্রহণ করবে না? করবে, কিন্তু সামান্য। কিন্তু যদি মেইনলি বলে স্বাদ গ্রহণ কে করে, তাহলে আমরা ফার্স্টে কি দাগাবো? ফেসিয়াল স্নায়ু দাগাবো। ফেসিয়াল। যদি ফেসিয়াল স্নায়ু না থাকে, যদি ফেসিয়াল স্নায়ু না থাকে তখন আমরা গ্লসোফ্যারিঞ্জিয়াল দাগাবো, তখন আমরা গ্লসোফ্যারিঞ্জিয়াল দাগাবো। যদি দুইটাই থাকে আমরা শুধুমাত্র ফেসিয়াল স্নায়ু দাগাবো। এই যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা আলিম স্যারের প্রশ্ন থেকে নিয়ে আসা। এই প্রশ্নটা আলিম স্যারের প্রশ্ন থেকে বা বই থেকে নিয়ে আসা। মানব দেহের ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাসকে বলা হয় হচ্ছে, মনে রাখো, অনকো ভাইরাস। কি ভাইরাস? অনকো ভাইরাস। অনকো মানে হচ্ছে ম্যালিগন্যান্সি। অনকো মানে কি? ম্যালিগন্যান্সি, যেটাকে সহজ ভাষায় বললে আমরা বলি ক্যান্সার, ইংলিশে মেডিকেলে ম্যালিগন্যান্সি বলা হয় মেডিকেল টার্মটা। তাহলে ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাসকে আমরা কি বলতেছি? অনকো ভাইরাস। এখন অনকো ভাইরাস ডিএনএও হইতে পারে, আরএনএও হইতে পারে। যদি সেটা ডিএনএ ভাইরাস হয় তখন সেটাকে আমি বলবো সিমিয়ান ভাইরাস, বা অনেকে সাইমিয়ান ভাইরাসও বলে। খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএ মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাসকে বলা হয় সাইমিয়ান ভাইরাস, আর মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী আরএনএ ভাইরাসকে বলা হয় রেট্রো ভাইরাস। এখন আলফা, আমরা এটা সবাই ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি, গ্লুকা। তাহলে গ্লুকা মানে বাড়া, তাহলে কি হবে? গ্লুকোজের পরিমাণ বাড়াবে, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াবে। বৃহদন্ত্রের লাস্টের লাইনটা লাগবে। বৃহদন্ত্রে অবস্থিত ব্যাকটেরিয়া ভিটামিন কে এবং B12 এর ফলিক অ্যাসিড উৎপন্ন করে। শুক্রাশয়কে কি বলা হয়? অন্তর্গমীয় অঙ্গ, উদর থেকে বাইরে আসছে, এই জন্য নাম হয়ে গেছে শুক্রাশয়কে বহির্উদরীয় অঙ্গ বলা হয়। কারণ এটা স্বাভাবিক দেহ। আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট তথ্য, শুক্রাশয়ের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় শুক্রাণু সৃষ্টি হয়। অর্থাৎ শুক্রাশয়ের তাপমাত্রা স্বাভাবিক দেহের তাপমাত্রার থেকে কত হবে? 2 ডিগ্রি সেলসিয়াস কম হবে। তো মাপার মেশিন স্ফিগমোম্যানোমিটার, খেয়াল করো কি বলছে, স্ফিগমোম্যানোমিটার। তো তোমাকে বুঝতে হবে মাঝখানে একটা ম্যানো আছে, বাকি সব জায়গায় হইতেছে মো। তোমাকে এইটাই বললাম, অপশন চেঞ্জ করে দিবে, স্ফিগমোম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার, ঠিক আছে, বহুত কিছু করে দিবে। খুবই সুন্দর করে এটা পড়বা। কর্ডাটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। শুধুমাত্র তাই না, কর্ডাটা মানে হচ্ছে দ্বিপার্শ্বীয়, দুইটা পাশ। তুমি যদি আমার মাঝখান দিয়ে একটা করাত চালায় দাও তাহলে আমার বাম পাশ এবং ডান পাশ একদম প্রতিসমভাবে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে কর্ডাটা এদের প্রতিসাম্যতা বললাম দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। কমন সেন্স মুখস্থ করা, এইখান থেকে কি কি মুখস্থ করতে হবে তুমি আমাকে জাস্ট বলবা। সেটা হচ্ছে
হাইড্রা, এটা আমরা সবাই জানি। জেলিফিশ, জেলিফিশ এক্সাম্পল লিখে রাখো, জেলিফিশ। আউরেলিয়া, আউরিয়াটা, দুইটা উদাহরণ বললেই হয়ে গেছে। তাহলে জেলিফিশ কিসের উদাহরণ? নিডারিয়া পর্বের উদাহরণ। তাহলে অক্টোপাস কিসের উদাহরণ? মনে রাখতে হবে, অক্টোপাস, অক্টোপাস, পাস, মলাস, অক্টোপাস, মলাস, মলাস্কার উদাহরণ, মলাস্কা পর্বের উদাহরণ। এই দুইটা পয়েন্ট, দুইটা বললাম, খুবই 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 গুরুত্বপূর্ণ স্টারওয়ালা কোশ্চেন। ভাসমান মানে কি? নিচের দিকে সে মূল মাটি দ্বারা ছুঁইছে, আবার উপরের দিকে পাতা পানির উপরেও চলে আসছে, এরকম তুমি জাস্ট কমন সেন্স খাটালেই পারবা। সেটা হচ্ছে যত প্রকার শাপলা আর পদ্ম, শাপলা আছে আর পদ্ম আছে, এদের মূল একদম মাটি পর্যন্ত থাকে, কিন্তু পাতাটা ফুলটা পানির উপরে চলে আসে। আমি আবার বলি, পার্থেনোজেনেসিসের পার্থেনো শব্দ অর্থটা হচ্ছে ইংলিশ টার্ম ভার্জিন, আর ভার্জিনের বাংলা কি? কুমারী। তাহলে কুমারী কি মেলের সাথে জড়িত না ফিমেলের সাথে জড়িত? 100% ফিমেল। তখন আসলে তুমি এই ডেফিনেশন, টোটাল ডেফিনেশনটা বুঝে গেলা যে 100% অপুংজনী বা পার্থেনোজেনেসিস নো নাই। তাহলে নিষেক ছাড়া ভ্রূণ উৎপাদন। তাহলে আমি কি লিখলাম আগে? নিষেক ছাড়া, নিষেক ছাড়া। এখন ভ্রূণটা কোথা থেকে হবে? ডিম্বাণু না শুক্রাণু? ভার্জিন কুমারী ফিমেল, ফিমেলে কি থেকে? ডিম্বাণু। নিষেক ছাড়া ডিম্বাণু থেকে, নিষেক ছাড়া ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? পার্থেনোজেনেসিস। 1 নম্বর এমসিকিউ নোটের নিচে লেখো, সেটা হচ্ছে হরমোন প্রয়োগে, হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদনকে, উৎপাদনকে কি বলা হয়? আমরা সবাই ধারাওভাবে লিখে দিই, সেটা হচ্ছে পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস নো। পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি। তো মনে রাখবে এভাবে, যখন ফল তখন পি, অর্থাৎ প ফল একসাথে থাকবে। স্টেনয়েড হচ্ছে এথময়েডের পিছনে। তুমি একটা জিনিস চিন্তা করো, এথময়েডের কারণে কি হচ্ছে? দুই চোখের মাঝখানে দেখা হইতেছে, এই জায়গাটা গোল করো, দুই চোখের মাঝখানে, চোখের উপরে। যেহেতু আমার গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র, মাঝখানে কি পড়ছে? অ্যাসিটাইল কোএনজাইম সৃষ্টি, মানে পাইরুভিক অ্যাসিড অক্সিডেশন। এই বিক্রিয়াটা গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলকে লিংক করতেছে, তাই না? ব্রিজ হিসেবে কাজ করতেছে। দ্যাটস ওয়াই অ্যাসিটাইল কোএনজাইম হলো গ্লাইকোলাইসিস ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। বুঝছো? সংযোগকারী রাসায়নিক উপাদান কোনটা? অ্যাসিটাইল কোএনজাইম, নট পাইরুভিক অ্যাসিড, নট পাইরুভিক অ্যাসিড, অ্যাসিটাইল কোএনজাইম। আর বিক্রিয়াটা হচ্ছে সংযোগকারী বিক্রিয়া বা লিংক রিঅ্যাকশন, এইটাই।